আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের যারা রোটারি স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আছো, সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন। দীর্ঘদিন আসলে তোমাদের আমরা সরাসরি শ্রেণীকক্ষে পাঠদানে সম্পৃক্ত করতে পারছি না বলে আমাদের অনলাইনে তোমাদের সাথে সংযুক্ত হতে হচ্ছে এই প্রক্রিয়ায় পরোক্ষভাবে। তো আশা করি তোমরা সবাই বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করছো। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, যেভাবে যতটুকু দূরত্ব মেনটেন করে যত দূর সম্ভব চলা চেষ্টা করবে, আর ম্যাক্সিমাম টাইম তোমরা বাসায় অবস্থান করবে। তো তোমাদের যারা আগের ক্লাসে ছিলে, তো সেই ক্লাসগুলোতে আসলে গত বছর আমরা মার্চ মাসের 17 তারিখ থেকে এই পর্যন্ত তোমাদেরকে পাঠে সম্পৃক্ত করতে পারিনি সরাসরি। তো বছরের শেষের দিকে তোমরা অনেকগুলো অ্যাসাইনমেন্ট আমাদেরকে করে দিয়েছো, যেগুলা তোমার সাবজেক্টের সাথে রিলেটেড ছিল, যে অংশগুলো। তো আমরা সেই ধারাবাহিকতায় খুব দ্রুত এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে প্রথম মাসে আমরা তোমাদের ক্লাসগুলো শুরু করলাম, যাতে তোমরা তার সাথে মিল খুঁজে পাও, বা বেশি গ্যাপ হলে তোমরা অনেক কিছু ভুলে যাবে। সেই জন্য তোমাদের অনেক আগেই আমরা এই ক্লাসটা শুরু করে দিলাম। আশা করি তোমরা রেগুলার ক্লাসগুলা দেখবে এবং সিরিয়ালভাবে অবশ্যই দেখবে, কারণ একটা ক্লাস মাঝখানে যদি গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী ক্লাসের সাথে যখন তুমি মিল খুঁজে পাবে না, অর্থাৎ মাঝখানে গ্যাপের কারণে পরের ক্লাসটা তুমি বুঝতে বা ধারণ করতে তোমার কষ্ট হবে। তো এই জন্য তোমার প্রতি আমার নির্দেশ থাকবে যে তুমি অবশ্যই নিজের দক্ষতা বাড়ানোর জন্য, নিজের প্র্যাকটিসটা ঠিক রাখার জন্য রেগুলার ক্লাসটা মেনটেন করবে। রেগুলার যেই রুটিন তোমাদের দেওয়া হয়েছে, তোমরা যদি না পেয়ে থাকো তাহলে তোমাদের স্কুলের ওয়েবসাইটে পেয়ে যাবে, অথবা অনলাইন ক্লাসের ওখানে তোমরা দেখতে পারো। সেখানে তোমাদের রুটিন, অথবা স্কুলে এসে তোমরা রুটিনটা নিয়ে যেতে পারো, তোমাদের গার্ডিয়ান অথবা তোমরা এসে রুটিনটা সংগ্রহ করে যেই দিন যেই সময় যেই ক্লাসটা হবে সেই টাইমে বই খাতা কলম নিয়ে ঠিক মনে করবে যে তুমি ক্লাসে বসে আছো, সেই রকম অবস্থা নিজের মধ্যে তৈরি করে তুমি পড়া শুরু করবে। এবং যখনই যেই ক্লাসটা করবে সেই ক্লাসের সাথে তার যে রিলেটেড বই, তারপরে কলম খাতা সাথে নিবে। এটা করতে কখনো ভুলবে না। আচ্ছা, আশা করি যে তোমরা ইতিমধ্যে বই খাতা কলম নিয়ে আসছো। তোমরা সবাই রেডি হও, আমরা এখনই শুরু করব। আচ্ছা, তোমাদের আজকে আমরা প্রথম থেকে তোমার ক্লাস 7 এবং 8, আমি তোমাদের 8-এর গণিত ক্লাসটা নিব আজকে। তো আজকে তোমাদের সাথে আমার এই ক্লাসটা দিয়ে শুরু, আর নেক্সট টাইমে আমরা ধারাবাহিকভাবে আগাবো, পাটিগণিত দিয়ে আমরা শুরু করব। তো তোমরা অবশ্যই ক্লাসের সময় কোনো অংশ যদি মিস হয়ে যায় অথবা মনে হয় যে বুঝতে পারোনি, আবার রিপিট করে সেটা দেখে নিয়ে ক্লিয়ার করবে। তারপরেও প্রবলেম থাকলে আমাকে ফোনে জানাবে। দেখো, তোমাদের ক্লাস 7-এর সাথে 8-এর অনেকগুলো চ্যাপ্টারের বা অনুশীলনীর সরাসরি মিল আছে 7 এবং 8-এ। যেমন পরিমাপে মিল আছে, বীজগণিতীয় রাশির সাথে মিল আছে, লসাগু গসাগুতে মিল আছে, উৎপাদকের সাথে মিল আছে। তো যারা ক্লাস 7-এ এই চ্যাপ্টারগুলো ভালো মতো করেছো, অ্যাসাইনমেন্ট বুঝে নিজেরা করে দিয়েছো, তাদের কাছে কাজগুলো সহজ মনে হবে। আমরা আজকে যে টপিকটা করব, প্রথম অধ্যায়। তোমার বইয়ের প্রথম অধ্যায় 1-এ লেখা একটা শব্দ, সেটা প্যাটার্ন। সম্পূর্ণ নতুন একটা অংশ, যেটা তোমরা এর আগে কখনো শোনোনি বা দেখোনি। প্যাটার্ন বলতে মূলত বোঝায় কোনো কিছুর একটা নকশা, বা একটা চিত্রের সাথে আরেকটা চিত্রের মিল, এটাই প্যাটার্ন। যেমন তুমি অনেকগুলো সংখ্যা, সাধারণত যদি বলি কয়েকটা সংখ্যার নাম বলো, তখন তুমি কিন্তু ঋণাত্মক সংখ্যা না বলে ধনাত্মক সংখ্যার কথাই বলবে। 1 2 3 4 5 6 আমরা যে সংখ্যাগুলো দেখতে পাই সেগুলো বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে 1 থেকে, 1 2 3 4 5, এরকম অনেক সংখ্যা আছে। আমি আরও লিখে দিচ্ছি, 6 7 8 9 10 এমন আছে। দেখো, এই সংখ্যাগুলো অনেক রকমের আছে এখানে।
যেমন জোড় সংখ্যা আছে এখানে 2, 4, 6, 8, 10। এখানে বিজোড় সংখ্যা আছে 1, 3, 5, 7, 9, 11, আনলিমিটেড, অসংখ্য। 2-এর গুণিতক সংখ্যা আছে, মানে 2-এর নামতায় যারা পড়ে 2, 4, 6, 8। 3-এর নামতায় যারা পড়ে তারা আছে 3, 6, 9। 5-এর নামতায় পড়ে 5, 10। মানে বিভিন্ন রকমে আমরা এখানে মিল তৈরি করতে পারি। এই মিলটা হতে পারে সংখ্যার, হতে পারে জ্যামিতিক, চিত্রের। তো প্যাটার্নটা আসলে বিভিন্ন রকমের হয়। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন হয়, পূর্ণ সংখ্যার প্যাটার্ন হয়, জোড় সংখ্যার প্যাটার্ন হয়, বিজোড় সংখ্যার প্যাটার্ন হয়, বিভিন্ন সংখ্যার গুণিতকের প্যাটার্ন হয়, জ্যামিতিক প্যাটার্ন হয়। তো সবগুলা টাইপে আমরা এখানে করব। তো এই সংখ্যাগুলোর মধ্যে তোমাকে আগে সংখ্যা সম্পর্কে একটা ধারণা নিতে হবে, যে মৌলিক সংখ্যা কোনগুলা, গুণিতক কী, গুণনীয়ক কী, তারপরে হচ্ছে এই সংখ্যাগুলা কোন কোন সংখ্যার গুণিতক কত কত হবে। তো এইগুলা জানতে হলে তোমাকে সংখ্যা সম্পর্কে আগে একটু ধারণা নিতে হবে। তারপরে আমরা সংখ্যাগুলোর মধ্যে কি কি মিল আছে, কোথায় কোথায় মিল নেই, কিভাবে সাজালে একটা মিল তৈরি করা যায়, কত অঙ্ক পরপর নিলে একই রকমের মিল বা একই ধারাবাহিকতায় সাজানো যায়, সেটা আমরা দেখব। তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 থেকে শুরু করে অসংখ্য। 1 থেকে শুরু হবে। স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য থাকবে না, ঋণাত্মক সংখ্যা থাকবে না, শুধু ধনাত্মক সংখ্যাগুলো নিয়েই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপরে থাকতে পারে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে যারা ভাঙা সংখ্যা না, অর্থাৎ ভগ্নাংশ না বা দশমিক সংখ্যা না, তারা হচ্ছে পূর্ণ সংখ্যা। সেই পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু শূন্যও হতে পারে। দেখো, যেমন -3, -2, -1, তারপরে 0, 1, 2, 3, 4, এরকম অসংখ্য সংখ্যা আছে। তো আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য সহ আমরা ছোট ক্লাসে, অর্থাৎ তোমরা ক্লাস 6-এর সংখ্যা রেখা অনেক করেছ, যে শূন্যর বাম দিকে সব ঋণাত্মক সংখ্যা, শূন্যের ডান দিকে সব ধনাত্মক সংখ্যা। তাহলে আমাদের শূন্যের বামে হচ্ছে ঋণাত্মক বা ঋণাত্মক, শূন্যর ডানে হচ্ছে বলা হয় ধনাত্মক। এই ধনাত্মকগুলো আবার আরেক নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই শূন্য হচ্ছে, শূন্য সহ এই পুরোটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। শূন্যকে আমরা ধনাত্মক বলতে পারবো না, শূন্য হচ্ছে একটা অঋণাত্মক সংখ্যা। তোমরা যখন বই খাতা নিয়ে বসবে অবশ্যই খাতায় লিখে ফেলবে। আগে শুনবে আমি কি বলি, তারপরে লিখবে। তাহলে সবাই লিখে ফেলো যে স্বাভাবিক সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি। এখন আমরা যাব যে কাজগুলো, যে সংখ্যাগুলো সম্পর্কে তোমাদের আগে থেকে ধারণা আছে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তোমার এগুলো এখানে প্রাথমিক ধারণা, এগুলো তোমাদের জানতে হবে। পরীক্ষা MCQতে আসে নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি সর্বনিম্ন মৌলিক সংখ্যা, এরকম প্রশ্ন পাওয়া যায়। তোমরা আগে শিখেছো আগের ক্লাসগুলোতে যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার ভাজক মাত্র 2টা, অর্থাৎ যে সকল সংখ্যাকে মাত্র 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যায় তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে কি হবে? যে সকল সংখ্যা গুণনীয়ক কেবল 2টি বা যে সকল সংখ্যার ভাজক কেবল 2টি অথবা
যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সে সকল সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা। কারণ আমি এখানে 3 রকমই লিখেছি। একটা হচ্ছে যে সকল সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক মাত্র 2টা। কোন 2টা? এক আর সে নিজে। যে সকল সংখ্যার ভাজক 2টা, অর্থাৎ 2টা সংখ্যার বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এটাকে আবার ভেঙে লিখেছি একই কথা, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন দেখো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, শেষ নেই। এদের প্রত্যেকের ভাজক মাত্র 2টা। ভাজক বা উৎপাদক হচ্ছে এদের মাত্র 2টা। যেমন 2কে কী দিয়ে ভাগ করা যায়? 1 আর 2 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 7কে 1 আর 7 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আবার 2কে লেখা যায় 2 1 2, মানে এর গুণনীয়ক বা উৎপাদক মাত্র 2টি। একইভাবে যেমন 17কে লেখা যায় 17 সমান 1 গুণ 17। তাহলে তুমি সংখ্যাগুলোর দিকে তাকিয়ে দেখো, এখানে একটা পার্থক্য আছে যে একমাত্র 2 পেলাম জোড় সংখ্যা, বাকি যতগুলা মৌলিক পেলাম সবগুলা কিন্তু বিজোড় সংখ্যা। তার মানে আমরা অসংখ্য মৌলিক যদি বের করি তাদের মধ্যে জোড় সংখ্যা কেবল একটা, সেটা কোনটা? 2। এবং সর্বনিম্ন মৌলিক হচ্ছে 2, 2 দিয়ে শুরু হবে। তাহলে তুমি এখানে প্রশ্ন আসতে পারে জোড় মৌলিক সংখ্যা কয়টি? কয়টি হবে? 1টি। অথবা জোড় মৌলিক সংখ্যাটি কি? কি হবে সেটি? 2। শুধু 2 হচ্ছে জোড় মৌলিক, বাকি সকল মৌলিক হচ্ছে বিজোড়। অসংখ্য মৌলিকের মধ্যে আমরা একটা মৌলিককে জোড় পাবো, বাকি সব মৌলিক হয়ে যাবে বিজোড়। তো এখানে প্রশ্ন আসে, এখানে আমরা কয়েকটা পয়েন্ট পাই, এখনই লিখে ফেলে পয়েন্ট আউট করে তোমরা লেখা শেষ করো। পয়েন্ট হয়ে যাবে এখানে 1 নাম্বার, একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2, সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 নাম্বার। 3 নাম্বার পয়েন্ট, মৌলিক সংখ্যার ভাজক বা উৎপাদক কেবল 2টি। তাহলে মৌলিক সম্পর্কে তোমাদের এই পয়েন্টগুলো ফাইনালি আসে। এখন তাহলে মৌলিক যেহেতু আছে তাহলে নিশ্চয়ই যৌগিক সংখ্যাও আছে। তাহলে যৌগিক সংখ্যা কেমন হবে? যাদের ভাজক 2টার বেশি, অথবা
যাদের উৎপাদক দুইটার বেশি থাকে। যেমন দেখেন উদাহরণ দিচ্ছি, 4 একটা সংখ্যা, এর ভাজক 1, 2, 4, দুইটার বেশি পেলাম, 3টা ভাজক আমরা এখানে পেলাম, তাহলে 4 অবশ্যই যৌগিক সংখ্যা। তারপর দেখো 12, এর অনেকগুলা ভাজক হয়, 1, 2, 3, 4, 6, 12, কটা পেলাম? 6টা পেলাম। তার মানে ভাজকের সংখ্যা কি দুইটার চাইতে বেশি, বা উৎপাদকের সংখ্যা দুইটার চাইতে বেশি, সেই জন্য 12 একটি যৌগিক সংখ্যা। তাহলে তুমি যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা বুঝতে পারলে। এবার গুণনীয়ক সম্পর্কে জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গুণনীয়ক। এর অপর নাম হচ্ছে উৎপাদক। কোনো সংখ্যাকে আমরা যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারি সেই সংখ্যাগুলো হচ্ছে এই সংখ্যার গুণনীয়ক। কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে। তোমরা খাতায় লিখে ফেলবে। যেমন দেখো 12 এর গুণনীয়ক কি কি, এই যে দেখাচ্ছে 1, 2, 3, 4, 6, 12। তাহলে গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 12 এর কয়টি? 6টি। এবার হচ্ছে গুণনীয়কের পরে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ গুণিতক। আমরা এটা বলতে পারি যে 12 এর গুণনীয়ক কয়টি পেলাম? 6টি। যেমন এখানে পেয়েছি 4 এর গুণনীয়ক কয়টা? 3টা পেয়েছি। বিভিন্ন সংখ্যা গুণনীয়ক বিভিন্ন রকম হবে, তবে মৌলিক ছাড়া যারা আছে তাদের গুণনীয়ক কমপক্ষে 3টা হবে, মানে 2টার বেশি হবে। এবার গুণিতকের অপর নাম হচ্ছে নামতা, অর্থাৎ কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে গুণ করবা, যে গুণফলটা পাবা সবগুলাই ওই সংখ্যার গুণিতক হবে। উদাহরণ দিলে এটা ক্লিয়ার হবে। যেমন 6 এর গুণিতক, 6 এর নামতাগুলো হবে 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, অসংখ্য, শেষ নেই। এই সবগুলোই হচ্ছে 6 এর গুণিতক। তাহলে 6 এর গুণিতক কি? অসংখ্য। কিন্তু 6 এর গুণনীয়ক কি ছিল? দেখো 6 এর গুণনীয়ক হচ্ছে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়। সুতরাং 6 এর গুণনীয়ক হচ্ছে 4টি। খেয়াল করো, 6 এর গুণনীয়ক হচ্ছে 4টা। তাহলে আর 6 এর গুণিতক কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10, শেষ নেই। তার মানে যে কোনো সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট, কিন্তু গুণিতক কিন্তু অনির্দিষ্ট, শেষ নেই, অসংখ্য। তাহলে এটা তোমাদের ক্লিয়ার হলো যে গুণনীয়কটা কি? কোনো সংখ্যাকে ভাঙলে আমরা যেই যেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, বা কোনো সংখ্যাকে যা যা দিয়ে ভাগ করা যাবে সবগুলাই হচ্ছে তার
গুণনীয়ক। আর কোনো সংখ্যাকে যা যা দিয়ে গুণ করব, যে সংখ্যাগুলো পাবো সবগুলাই হচ্ছে তার গুণিতক। তাহলে গুণনীয়ক আর গুণিতক এই দুইটার বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। বিশেষ করে গুণনীয়কের ব্যবহার সবচেয়ে বেশি। তাহলে আমরা আজকে কি কি বিষয় জানলাম আমি প্রথম থেকে আবার রিপিট করছি। প্রথমে প্যাটার্ন কি, যেটা এক ধরনের নকশা, এটা দিয়ে বিভিন্নভাবে একই রকমে একই ক্রমে সাজানো হয়। সংখ্যার বেলা হতে পারে, সেটা জ্যামিতিক হতে পারে, যে কোনো চিত্র হতে পারে। তো প্যাটার্ন কি তোমরা শিখলে, প্যাটার্ন কত রকমের সেটা জানলে, প্যাটার্নের মধ্যে স্বাভাবিক সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি জানলে, ঋণাত্মক সংখ্যা কি, অঋণাত্মক সংখ্যা কি, তারপরে জানলে মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গুণনীয়ক কি, গুণিতক কি। তাহলে তোমরা কি কি অংশগুলো পড়বে সেটা আমি রেডি করে দিচ্ছি। আর তোমার খুব দ্রুত অনেক বেশি প্রবলেম সলভ বা অনেক বেশি করার দরকার নেই, তুমি অল্প অংশ করো, কিন্তু সেটা বুঝে করো, ভালোভাবে শিখে নাও। যখন তুমি ভালোভাবে পারবে তখন তুমি নিজেই এগিয়ে যেতে পারবে। আর যদি তোমাকে আমি অনেক দেই এবং অনেক নাও, তাহলে কিন্তু তুমি সেটা বেশিক্ষণ বা বেশি দূর ক্যারি করতে পারবে না। তো এই জন্য আমরা যা যা করাবো তা তোমাকে কী কী করানো হয়েছে বা কী কী তোমার করতে হবে সেটা লিখে দিচ্ছি তোমার সহজ হওয়ার জন্য। কয়েকটা ক্লাস পরেই আমরা আবার তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব এই ক্লাসগুলোর উপর, সেই অ্যাসাইনমেন্টগুলো আবার তোমরা সময় মতো দিয়ে যাবে। তাহলে আমরা এখানে কী কী শিখলাম আজকে? আমাদের শেখা হলো 1 নাম্বার প্যাটার্ন কি, 2 নাম্বার শিখলে স্বাভাবিক সংখ্যা ও পূর্ণ সংখ্যা শিখলে, 3 নাম্বার ঋণাত্মক এবং অঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক ও অঋণাত্মক সম্পর্কে জানলে। এরপরে জানলে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। এরপরে শিখলে গুণনীয়ক ও গুণিতক কি, উদাহরণসহ শিখলে। এই সবগুলো সংখ্যায় তুমি যখন সংজ্ঞা আকারে শিখতে যাবে, এদের সম্পর্কে জানতে যাবে, সব সময় উদাহরণ সেট করবে, যেটার উদাহরণ কি, কোনগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে, কোনগুলোকে পূর্ণ সংখ্যা বলে, কোনগুলা ঋণাত্মক সংখ্যা, কোনগুলো অঋণাত্মক সংখ্যা, শূন্য কোন অংশের মধ্যে পড়ে, মৌলিক সংখ্যা কোনগুলো, যৌগিক সংখ্যা কোনগুলো, গুণনীয়ক কোনগুলো, গুণিতক কোনগুলো, একই সংখ্যার কি কি গুণনীয়ক হয়, একই সংখ্যার কি কি গুণিতক হয়। তোমার এমসিকিউতে ভালো কাজ দিবে এই টপিকগুলো। তো এভাবে তোমরা আজকে যেভাবে আমার সাথে ছিলে, নেক্সট ক্লাসেও আজকে ক্লাস দিয়ে আমরা শুরু করলাম, নেক্সট এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে রুটিন ওয়াইজ। তোমরা সেভাবে আমার সাথে থাকবে এবং ক্লাসগুলো করবে, আর যে টপিক যা যা করতে বলবো এগুলো বাসায় করে ফেলবে। আশা করি তোমাদের ভালো কাজ হবে এবং এভাবেই তোমাদের সিচুয়েশন যখন যেমন সেই অবস্থায় তোমাকে, প্রতিকূল অবস্থায় তোমাকে এগিয়ে যেয়ে তোমার লক্ষ্যে পৌঁছতে হবে, তাহলেই তুমি তোমার সফলতা পেয়ে যাবে। আর যদি থমকে থাকো বা থেমে থাকো যে এখন সব কিছু অচল বা ক্লাসে যাওয়া যাচ্ছে না, তাহলে আমার পড়ার দরকার নেই, তাদের তুমি পিছিয়েই থাকলে। যখন যেমন পরিস্থিতি, সেই পরিস্থিতিকে উতরিয়ে তুমি এগিয়ে যাওয়ার নামই হচ্ছে তোমার সফলতা। তাহলে এই কাজগুলো তুমি অবশ্যই করবে, আর যা যা দিব তা রেগুলার টাইমলি করার চেষ্টা করবে, জমায় রাখবা না, একদিনেরটা আরেকদিন করবো এই আশায় না থেকে প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলবে। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে রেগুলার আমার সাথে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা, সবাইকে আজকের মতো এখানেই সবার জন্য সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।